পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 18। রাশিয়ার সব জায়গায় জায়গায় লোক লাগিয়েও কোথাও সন্ধান পাওয়া যায়নি করবীর। 10 দিন কেটে গেছে মেহেরাবের পুরো রাশিয়া খুঁজতে, অথচ কোথাও পাওয়া গেল না। আজ আবারও সে আসলো এই গুহার সামনে। এই কয়দিনে মেহেরাবের অবস্থা দেখলে যে কেউ চমকে উঠবে। মুখে হালকা দাড়ি গজিয়েছে, সেভ করা হয়নি তাই। খাওয়া দাওয়া করা হয়নি, সে ঘুমায়নি। কিভাবে ওর রাত দিন যাচ্ছে একমাত্র ও আর ওর আল্লাহ জানে। আজও ওর মতো শক্ত মনের পুরুষ গুহার সামনে এসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। কি যে ভয়ঙ্কর লাগছে মেহেরাবকে এই মুহূর্তে। সে তো করবীকে না হোক ওর লাশটা চেয়েছে, কিন্তু এটাও ওকে ধরা দিচ্ছে না করবীর মতো করে, যেমন করে করবী কখনো ওকে ধরা দেয়নি। চিনিও অচেনা সেজেছিল। মেহেরাব এক হাতে ঝাপসা হওয়া চোখ মুছে বলে উঠল, কেন আমার হলে না করবী? কেন? আমি মেহেরাব শিকদার যা চেয়েছি প্রয়োজনে ছিনিয়ে নিয়েছি। তোমার বেলায় কেন এভাবে হেরে গেলাম? তুমি আমাকে হারিয়ে দিলে। অচেনা হয়ে থাকতে তবুও আমার পাশে থাকতে। তোমার তো দু চোখ ভরে দেখতে পেতাম। এখন আমার এই চোখ কাকে দেখে শান্ত হবে? এই চোখ যে মূল্যহীন আজ। ভালোবাসা, জাতপাত, ধর্ম, ছোট বড় সম্পর্ক কিছু মানে না, হুট করে হয়ে যায়। আমারও হয়ে গেল। আমি জানি তুমি আছো। তুমি এত সহজে হার মানবে না। মেহেরাব শিকদারের মনের রানী কখনো হার মানতে পারে না। আমি তোমাকে খুঁজে বের করব। আর একটু অপেক্ষা করো। আমি বিশ্বাস করি না তুমি নেই। প্রয়োজনে আমি সারা জীবন তোমার অপেক্ষায় চাতক পাখির মতো এই পথে তাকিয়ে থাকবো। মেহেরাবের গাল গরম হয়ে গেল চোখের পানিতে। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না। হ্যাঁ, তারা হয়তো কখনো প্রেম নামক বিষ পান করেনি। পৃথিবীর সবচেয়ে কঠিন পুরুষও কাঁদে। এই যে জীবনের প্রথম মেহেরাব কাঁদছে, কাঁদছে কোনো এক নারীর জন্য। মেহেরাব রেগে গাড়ির দিকে যায়। আজও কিছুতেই জ্যাসকে ছাড়বে না। প্রয়োজনে আজ নিজে জান দিবে, না হয় নিবে। কেন এমন করলো জ্যাস? কেন মেয়েটাকে এই ভিন দেশে নিয়ে আসলো? কেন একা ছেড়ে দিল? কেন ইচ্ছে করে মেরে ফেললো? মেয়েটার কি দোষ ছিল? সে তো এক পবিত্র ফুলের মতো ছিল, যাকে ভালোবাসা যায়, আঘাত করা যায় না। তবুও পাষাণ জ্যাসের মায়া হলো না। একটা বার খোঁজ নিল না। মেহেরাব আজ জানে মেরে ফেলবে জ্যাসকে, যেমন করে নিজ হাতে মেরেছে করবীর বাবাকে। করবীর জন্য সে সবকিছু করতে পারে। জঙ্গলের ভেতরে গাড়ি রেখে সোজা গাছের সিঁড়ি বেয়ে তালা খুলে ভেতরে আসলো হামজা। আজ 10 দিন পর সে ফিরেছে রুমে। পা রাখতেই ওর শরীর কেমন ঘিন ঘিন করে উঠল। পুরো ফ্লোরে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। খাবারের খোলস, কাপড় চোপড় ছড়িয়ে, কোথাও কোথাও পানি পড়ে আছে। একজন সুস্থ মানুষ এই রুম দেখলে অসুস্থ হয়ে পড়বে, অথচ এই রুমে কোনো পুরুষও নয়, একজন মেয়ে থেকে এই অবস্থা। ভাবা যায়? হামজা এমনিতেই একটু বেশি পরিষ্কার ছিল। ওর মতে সবকিছু পরিষ্কার থাকা চাই। ভালো করে সোফায় বালিশও এদিক থেকে ওদিক হতে দেয় না। আর আজ মনে হচ্ছে কোনো হিংস্র পশু ওর রুমে আক্রমণ করেছিল। একটু ভয় হলো হামজার। মেয়েটা ঠিক আছে তো? সে ময়লার ফাঁকে ফাঁকে পা রেখে ড্রয়িং রুম পেরিয়ে ভেতরের রুমে আসতেই দেখলো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নূর। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর, কোমর বাঁকা হয়ে এক পাশে, ঠোঁটের কোণে লালা জমে আছে। গায়ের টি শার্টের উপরে ফর্সা পেট দেখা যাচ্ছে, প্লাজো হাঁটুর উপরে। হামজা চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, একটা মানুষ এমন ভাবে কিভাবে ঘুমাতে পারে? হামজা ওয়াশরুম থেকে এক মগ পানি এনে সোজা নূরের মুখের উপর ঢেলে দিল। গভীর ঘুমে থাকা নূরের মুখে পানি পড়তেই ও চিৎকার করে বলতে শুরু করলো, বৃষ্টি বৃষ্টি, ছাদ ভেঙে গেছে। ঘুমের ঘোরে ভয়ে আশেপাশে তাকিয়ে হাঁপাতে শুরু করলো। ভয়ে সামনে তাকিয়ে হামজাকে দেখে চোখ কষলে আবার তাকালো। তারপর চিৎকার দিয়ে কয়েক হাত দূরে সরে বলে উঠল, তুমি? হামজা মগ নিয়ে বের হয়ে যেতে নিলেই নূরের চোখ যায় মগের দিকে। ব্যাস, এটাই যথেষ্ট ছিল। পেছন থেকে রাগে নূর বলে উঠল, তুমি তুমি আমার মুখে কেন পানি ঢাললে? তোমার সমস্যা কি সাইকো একটা? নূর নিজের টি শার্টের দিকে তাকিয়ে দেখলো টি শার্ট ভিজে গেছে। মেজাজ আরও বিগড়ে গেল। এমনিতেই এই অসভ্য ইতর ছেলেওকে জোর করে এখানে অকারণে আটকে রেখেছে, তার উপর ওর সাথে এমনটা কিভাবে করতে পারলো? হামজা আবার ফিরে আসলো খালি হাতে। নূরের দিকে আঙুল তাক করে বলল, 5 মিনিটে পুরো বাসা পরিষ্কার চাই। এমন নোংরা ময়লা মেয়ে আমি কখনো দেখিনি। নূর অপমানে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তাহলে নোংরা মেয়েকে আটকে রেখেছেন কেন? আপনাকে তো আমি বলিনি
আমার মতো নোংরামির সাথে আপনার কোনো অসভ্য লোক থাকতে। হামজানাকে হাত দিয়ে বলল, এই মেয়ে, তুমি ব্রাশ করনি? নূর রাগে হামজার দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে রেগে ক্যারাটে স্টাইলে আঘাত করতে আসলে হামজা সরে যায়। কিছুটা দূরে সরে বলে, শুনো মেয়ে, বাচ্চাদের মতো লাফালাফি না করে রুম পরিষ্কার করে নিজে পরিষ্কার হও। আমার কাজ শেষ করে এসে যেন সবকিছু পরিষ্কার পাই। নূর হা হয়ে যায়, ও কখন লাফালাফি করলো? এই অসভ্য সন্ত্রাসী কি জানে নূর ভার্সিটিতে এমন স্টাইলে কত বড় বড় সন্ত্রাসীকে পিটিয়েছে? নূর কিছু পরিষ্কার করবে না। ও কেন করবে? এই সন্ত্রাসী ওকে আটকে রেখেছে। এই সন্ত্রাসী সব ঠিক করবে। নূর মুখ ভেঙচে বসে রইল। ওকে ছেড়ে দিলে তারপরও সব কিছু পরিষ্কার করে দিয়ে যাবে। না হয় কখনোই করবে না। এতে এই অসভ্য সন্ত্রাসী যা ইচ্ছে করুক। হামজা মোবাইল কানে দিয়ে চলে গেল। শুধুমাত্র এর বাবা পুলিশ আর মা উকিল বলে এমন একটা মানুষরূপী পশুকে হামজা সহ্য করছে। না হয় এখনই এখান থেকে ছুঁড়ে ফেলতো বাহিরে। হামজা যা করতে যাচ্ছে, নূরের আব্বু সেখানকার ডিউটিতে আছে, আর এর সমাধানের জন্য একজন ভালো উকিল প্রয়োজন, যা নূরের আম্মু, মানে এক ঢিলে দুই পাখি। তাই কিছুদিন এই মেয়েকে সহ্য করতে হবে হামজার। এসে পরিষ্কার না দেখলে আজ নূরের খবর আছে। করবি, সে যে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজের পর ঘুমিয়েছে, সেই ঘুম ভেঙেছে দিনের 12টায়। ঘুম থেকে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার মতো। দ্রুত মুখ ধুয়ে বের হতেই কৃষা হালকা হেসে বলল, ঘুম ভাঙলো তবে? বসো, আমি লাঞ্চের জন্য আজ অনেক কিছু তৈরি করেছি। করবি এবার বাহিরের দিকে তাকিয়ে ভদ্রমের মতো বসলো। কৃষা সব সাজিয়ে রাখলো। করবি যা যা পছন্দ করে তাই রান্না করেছে কৃষা। করবি হালকা পাতলা সবকিছু থেকে মুখে দিয়ে খাওয়া শেষ করে বের হয়ে গেল। সে দৌড়ে গেল সেই গাছটার কাছে, গিয়ে সব জায়গায় নিজের চিঠি খুঁজলো, কিন্তু পেল না। সে খুশিতে আরো ভালো করে খুঁজলো ওর জন্য কিছু লিখে গেছে কিনা, কিন্তু না। হতাশ হয়ে করবি গাছের নিচে বসলো। ওর মন এতক্ষণ যে সেই ফুরফুরে ছিল, এখন 1%ও নেই। তবুও আশা রাখলো হয়তো ছেলেটা দেখা করতে আসবে। যেভাবেই হোক করবি দেখা করে ছাড়বে। ও অপেক্ষা করবে। এই একটা পথই আছে নিজের দেশে ফেরার। সে রাতে ভিন্ন গান গিয়েছিল, তার মানে সত্যিই সে বাঙালি। করবি ফিরে আসে। উত্তেজনায় সে ভুলেই বসেছিল সেই লোকটার কথা যে ওর রুমে আসে। ও কিভাবে এটা বলবে কৃষাকে? করবি ভাবলো সে বলবে না। আজ থেকে ও রাতে ঘুমাবে না। কয়েকদিনের ব্যাপার, তারপর ও নিজের দেশে চলে যাবে। কত কাজ ওর বাকি। আজ সারাদিন কাটলো করবীর এই দুজন লোকের কথা ভাবতে ভাবতে। সাথে নতুন এক ভাবনা ওকে জেঁকে ধরেছে। সেই ভাবনার নাম জ্যাস। হুটহাট আজকাল জ্যাসের কথা একটু বেশি মনে পড়ছে। ওকে ভাবাচ্ছে জ্যাস কেন ওর পরিবারকে মারলো, কিসের শত্রুতা? আর যদি শত্রুতা থাকে তাহলে ওকে কেন বিয়ে করলো? কখনো খারাপ নজরেও ওর দিকে স্বামী হয়েও তাকায়নি। লোকটা কি সত্যিই খারাপ? সত্যি ওর পরিবারের খুনি, নাকি সব কিছুর পেছনে মন্ত্রী দায়ী? করবি জ্যাসকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল, ও কেন এমন করলো? জ্যাস চাইলে ওকে বাধা দিতে পারত। সে চাইলে করবীকে শেষ করে ফেলতে পারত। অথচ সে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল করবীর দিকে। করবী যখন নিজের প্রতিশোধের আগুনে জ্বলে জ্যাসের বুকে একের পর এক ছুরি আঘাত করলো, জ্যাস নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল করবী প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মুখটার দিকে। করবীর চোখের পাতা ভার হয়ে আসলো। সে কি ভুল করলো? এই এক প্রশ্ন ওকে শান্তি দিচ্ছে না। যখন জ্যাস ওকে ওই বুড়ো মন্ত্রীর হাত থেকে বাঁচালো, করবী নীরবে বারবার তার মাফিয়া স্বামীর প্রেমে পড়লো। কিশোর বয়স, এখন তো সবকিছু রঙিন লাগে, আর এটা তো তার নিজের স্বামী। এই ভালো লাগা প্রেমে পড়া হঠাৎ করে নিজের পরিবার হারিয়ে ওকে পাথর বানিয়ে দিয়েছিল। কিশোরী বয়সে প্রথম প্রেমে পড়া পুরুষের বুকে আঘাত করতেও ওর হাত কাঁপেনি। স্বামীর হৃদয় ছিদ্র করে মৃত্যুর দিতে ওর বুক কাঁপেনি। মেহরাব জ্যাসের কলার চেপে ধরে গালে ঘুষি বসালো। পেছন থেকে কয়েকজন গার্ড ভয়ে দৌড়ে আসতে নিলে জ্যাস বাঁকা হেসে থু দিয়ে রক্তমাখা থুথু ফেলে। ঘুষিটা এত শক্ত ছিল ওর ঠোঁটের পাশ কেটে গেছে। জিহ্বা দিয়ে ঠোঁট কামড়ে মেহরাবের দিকে তাকালো। রাগে মেহরাবের চোখ লাল হয়ে আছে। সে মোবাইল বের করে আয়শা শিকদারকে কল দিয়ে বলল, আপনার ছেলের মাথায় সমস্যা হয়েছে, এসে নিয়ে যাবেন নাকি আমি ট্রিটমেন্ট শুরু করব? আয়শা শিকদার কিছুই বুঝতে পারল না। তার আগেই মেহরাবের গর্জন শুনতে পেল। সে বলছে হয় আজ জ্যাস মরবে, না হয় সে। আয়শা শিকদারের বুক কেঁপে ওঠে। মেহরাব হুঁশে আছে তো? কি বলছে সে? জ্যাস কখনো আয়শা শিকদারকে কল দেয় না।
যেহেতু জীবনের প্রথম জ্যাস নিজে কল দিয়ে হুমকি দিয়েছে, সেটা খুবই গুরুতর কিছু হবে। কিন্তু এই মুহূর্তে মেহরাব ফোন তুলছে না। জ্যাস একটা গার্ডকে ইশারা করলো। 4-5টা গার্ড এসে মেহরাবকে জ্যাসের প্রসাদ থেকে বের করে বড় গেট লাগিয়ে দিল। বাহির থেকে মেহরাব গর্জন করে বলে উঠল, আমি তোকে ছাড়বো না। করবীকে আমি খুঁজে বের করে তোর শাস্তি ওর হাতেই দিব। জ্যাস টিস্যু দিয়ে ঠোঁটের কোণ চেপে সিসিটিভি ফুটেজ চেক করে। কপাল কুঁচকে নেয় করবীকে কাঁদতে দেখে। হামজা ফিরে এসে মেজাজ আরো খারাপ হয়ে যায়। নূর কিছুই করেনি। সে রেগে নূরের মাথায় পিস্তল চেপে ধরে। তাতে একটুও ভয় পায় না নূর। উল্টো সে অ্যাটিটিউড দেখে বাঁকা হেসে বলে উঠল, তোমার দৌড় এতটুকুই, এটাই করতে পারবে, এর থেকে বেশি কিছু নয়। নূরের কথা শুনে হামজা চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে উঠল, তুমি কি চাচ্ছ আমি কিছু করি? নূর হামজার থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, আমি চাই। হামজা পিস্তল দিয়ে নিজের মাথা চুলকে বলল, সত্যি তো? ভেবে দেখো। নূর হামজার মুখের রিয়াকশন এমন রহস্যময় হাসি দেখেও হামজাকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আমি চাই তুমি আমাকে ছেড়ে দাও, এটা পারলে করে দেখাও। হামজা শ্বাস টেনে উঠে দাঁড়িয়ে নূরের ধাক্কা দেওয়ার সময় হাত দিয়ে ছোঁয়া জায়গাটা হামজার রুমাল দিয়ে ভালো করে ঘষে বলল, আরও কিছুদিন পর। নূর হা হয়ে হামজার দিকে তাকিয়ে রইল। এই অসভ্য সন্ত্রাসী ওকে আবারও অপমান করলো। ও ছুঁয়েছে বলে কি জায়গাটা ময়লা হয়ে গেছে? যেন কোনো নোংরা কিছু লেগেছে এমন ভাবে ঘষে পরিষ্কার করছে হামজা। নূর নিজের অপমান সহ্য করে পাশ কাটিয়ে যাওয়ার সময় হামজা বলে উঠল, কতদিন হয় গোসল করো না? নূরের ইচ্ছে করলো একটা বড় সুই দিয়ে হামজার মুখ সেলাই করে ওর মাথা কিক মেরে এই গভীর জঙ্গলে হাত পা বেঁধে ওই ময়লা ডোবায় ফেলে রাখতে। ও 2 দিন আগে কত ভালো করে গোসল করেছে। মাথায় শ্যাম্পু করতে মনে ছিল না, ভেবেছিল অন্য একদিন করবে। কিন্তু এই ছেলে এমন ভাবে বলছে যেন নূর কত বছর ধরে গোসল করে না। আজব। দিন গিয়ে রাত গেল, কিন্তু আজ আর সেই ছেলের দেখা পাওয়া গেল না। করবী সারাদিন অপেক্ষা করেছে কখন রাত হবে। রাতে ভয় বসেছিল, হাতে চাকু নেই। যদি কেউ আসে করবী আঘাত করবে। কেউ আসেনি। আর না কেউ গিটারের সুর তুলেছে আজ। করবী জানালা দিয়ে এক বুক আশা নিয়ে তাকিয়েছিল, কিন্তু আসেনি। সকাল হতেই অমাবস্যা নামলো করবীর মুখে। ওর মায়ের কথা খুব মনে পড়েছে। সে বাড়ি যাবে। চোখ ছলছল করছে এমন সময় কৃষা আসলো। করবী ওই দূর পাহাড়ে যাবে কিনা জিজ্ঞেস করতে, অথচ ওর মুখ দেখে চিন্তিত হয়ে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। করবী আর নিজেকে সামলাতে না পেরে শব্দ করে কেঁদে বলে উঠল, আমি নিজের বাড়িতে যেতে চাই, মায়ের কাছে। মায়ের কবরের পাশের ঘরটায় ঘুমিয়ে মায়ের ঘ্রাণ নিতে চাই। খুব বেশি মনে পড়ছে মাকে। কতগুলো দিন মাকে বলা হয় না ভালোবাসি। মাও আমার মাথায় হাত রাখে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না। করবী এমন বাংলা কথা কিছুই বুঝলো না কৃষা। শুধু দেখলো মেয়েটা হাউমাউ করে কাঁদছে। এতটুকু মেয়ের এত কিসের কষ্ট? কি করুন তার কান্নার সুর। বুক ভার হয়ে আসে কৃষার। দূর থেকে কেউ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে করবীর কান্নায় লাল হয়ে যাওয়া মুখটার দিকে। ঘাসের মাঝে হাঁটু গেড়ে কান্না করছে করবী। চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। মায়াময় দৃষ্টিতে ড্রোনের মাধ্যমে নিজের অফিসে বসে তাকিয়ে রইল জ্যাস। মনে মনে কিছু একটা ভেবে আবারও তাকালো করবীর দিকে।